প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফিট এলিগেন্স বিজনেস টাইমস, কো-স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, পাওয়ার্ড বাই ইরা ইনফোটেক লিমিটেড। আমি ইপসিতা জামান থাকবো পুরো অনুষ্ঠান জুড়ে। দর্শক, আমাদের অনুষ্ঠানে থাকছে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টসের খোঁজ খবর নিয়ে ইভেন্টস লাস্ট উইক। সময়ের সাথে সরকারের জন্য মাথা ব্যথার বড় কারণ হয়ে উঠছে বিদেশি ঋণের দায় পরিশোধ। চলতি অর্থ বছরের প্রথম 8 মাসেই যা ছাড়িয়েছে $2 বিলিয়ন। বিশেষজ্ঞরা মনে করছেন যে হারে চাপ বাড়ছে সেই গতিতে বড় হচ্ছে না পরিশোধের সক্ষমতা, ফলে কয়েক বছরের মধ্যে বাড়তি সংকটে পড়তে পারে অর্থনীতি। রাকিব আল জাবেদের রিপোর্ট। স্বাধীনতার পর গেল 5 দশকের উন্নয়নে বড় ভূমিকা রয়েছে বিদেশি ঋণ এবং সহায়তার। বিশেষ করে বহুজাতিক সংস্থাগুলোর সহজ শর্ত এবং বেশ কয়েকটি দেশের অর্থ মওকুফ ও বেয়াতি সুবিধা ত্বরান্বিত করেছে মৌলিক অবকাঠামো নির্মাণ। কিন্তু গেল 1 দশকের কার্যক্রমে সেই ঋণই যেন হয়ে উঠেছে মাথাব্যথার বড় কারণ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির হিসাবে গেল 5 বছরে কেবল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সংস্থাগুলোর বিদেশি ঋণের স্থিতি $44 বিলিয়ন থেকে বেড়ে হয়েছে প্রায় $71 বিলিয়ন। তবে এই ঋণ বৃদ্ধির বিপরীতে পরিশোধের প্রবণতাও বাড়ছে জ্যামিতিক হারে, যার বড় প্রমাণ 2023-24-এর প্রথম 8 মাসেই $2 বিলিয়ন ছাড়ানো। এই ধারাবাহিকতা চলতে থাকলে অর্থবছর শেষে শোধ করতে হতে পারে $3.5 বিলিয়নের ওপরে। সুদের দায়ভারও বাড়ছে, কিন্তু এটার বিপরীতে ঋণ পরিষেবার যে চাপটা, সেই চাপটা সহ্য করার মতো অর্থনৈতিক যে শক্তি, সেই শক্তিটা কিন্তু আমাদের বর্তমানে দুর্বল আছে। দুশ্চিন্তার কারণ হলো যে যেসব ঋণগুলো নেওয়া হয়েছে লাইবর বা এসওএফআর প্লাস ইন্টারেস্ট রেটে, গত কয়েক বছরে সেগুলো আবার অনেক বেড়েছে। যেহেতু এগুলি সরকারি ঋণ, সেক্ষেত্রে শুধু যে বাজারে ডলার থাকলেই আপনি ঋণ পরিশোধে কোনো সমস্যা হবে না তা না। যে ঋণ পরিশোধ করার মতো টাকা সরকারকে আয় করতে হবে। মূলত বড় প্রকল্প বানাতে গিয়ে মোটা অঙ্কের ঋণ নিতে শুরু করে সরকার, যা অর্থনীতির জন্য ইতিবাচক হলেও বাস্তবায়নে ঋণের শর্ত তুলনামূলক কঠিন হওয়ায় চাপ বাড়ছে দিন দিন। বিপরীতে রাজস্ব আয়ে প্রত্যাশিত গতি না থাকায় সময়মতো পরিশোধ নিয়েও দুশ্চিন্তা বাড়ছে সরকারের। বিশেষজ্ঞরা মনে করেন অপরিকল্পিত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন দক্ষতায় নজর না দেয়ায় ঘনীভূত হচ্ছে এই সমস্যা। ঋণটা আমরা যেই শর্তে নিচ্ছি, যার কাছ থেকে নিচ্ছি, সেখান থেকে আমরা বড় সুযোগ যেগুলো আছে দীর্ঘমেয়াদী সস্তায় ঋণ পাওয়া, সেই সুযোগগুলো পুরোপুরি ব্যবহার করছি কিনা, ঋণ যেই কাজের জন্য নিচ্ছি সেই কাজটা জাতীয় অর্থনীতিতে উৎপাদনশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবে কিনা। সব দিক থেকেই আমরা একটু বিপর্যয়ের এখনো বলবো না, কিন্তু ওই দিকে আমরা যাচ্ছি। সব কিছুর মূলেই কিন্তু হচ্ছে রাজস্বের ঘাটতি। রাজস্ব যদি বেশি হতো তাহলে ধার কম করতে হতো, তাহলে ঋণও হতো না। কাজেই আমাকে রাজস্বটার দিকেই নজরটা বেশি দিতে হবে। চলতি অর্থবছর শেষে প্রায় $10 বিলিয়ন প্রতিশ্রুতি আদায়ের লক্ষ্য সরকারের। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। হরিলুট করে মাত্র 5 বছরের মধ্যেই ডুবানো হয়েছিল শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডকে। তবে যাদের কারণে জনগণের অর্থের বেহাত হয়েছে, ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছেন তারা। উল্টো একীভূতকরণের নামে ব্যাংকটির নাম মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য অর্থনীতিবিদদের। মাসুম মিয়ার রিপোর্ট। এক যুগ আগেও সবল ব্যাংক হিসেবে শিল্প খাতে অবদান রেখে আসছিল শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক। আব্দুল হাই বাচ্চুর পর্ষদের দায়িত্ব নেয়ার পর 2009 থেকে 14 সাল পর্যন্ত ঋণের ব্যাপক অনিয়ম, জালিয়াতি ও নিয়োগ বাণিজ্যে তলানিতে ঠেকে ব্যাংকটি। 2010 সালে বেসিক ব্যাংকের নিট মুনাফা করেছিল 66 কোটি 9 লাখ টাকার উপরে। খেলাপি ঋণ ছিল মাত্র 224 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 5%-এরও নিচে। আর বর্তমানে ব্যাংকটির মূলধন ঘাটতির পাশাপাশি সবশেষ হিসেবে নিট লোকসান ঠেকেছে 130 কোটি টাকা। খেলাপি ঋণের পরিমাণ 8,000 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 64%-এর উপরে। এছাড়া 2009 থেকে 2014 সালের এই 5 বছরে অবৈধভাবে নিয়োগ দিয়েছে অন্তত 713 জন। যাদের জন্য এই বেসিক ব্যাংকটা খারাপ হলো, তাদের কোনো বিচারের ব্যবস্থা না করে, তাদেরকে কোনো দায়বদ্ধতার মানে ফ্রেমওয়ার্কের মধ্যে না এনে, বরঞ্চ এইটাকে আপনি মার্জারে ঠেলে দিয়ে বরঞ্চ তাদেরকে দায়হীন করে দিচ্ছেন।
গ্রাহকদের আমানতের অর্থ সুরক্ষায় ব্যাংকটিকে বেসরকারি সিটি ব্যাংকের সাথে একীভূত উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে যারা ব্যাংকটির অর্থ লুট করেছে বা অনিয়মের সহায়তা করেছে আইনের আওতায় আসেনি কেউই, বরং বেসিক ব্যাংকের নাম মুছে দেওয়ার মাধ্যমে অর্থ লুটকারীদের দায়মুক্তি দিচ্ছে সরকার, বলছেন এই অর্থনীতিবিদ। হয়তো আপনি নাম পরিবর্তন করতে পারেন মানে কিছুদিনের জন্য, কিন্তু ডেফিনেটলি এগুলোর জন্য যারা দায়ী তাদের কথাবার্তা ভোলা একটু মুশকিল হবে, এবং ভুলে গেলে বলে কি আপনার তার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকবে না। এটা অনেকটা মানে শাস্তিবিহীনভাবে একটা অপরাধকে পাশ কাটিয়ে নতুন করে স্টার্ট করার মতো, যে আমরা অনেক পাপ করেছি, পাপ করার পর থুক্কু বলে আবার শুরু করলাম। একই চিত্র রাষ্ট্রায়ত্ত বিডিবিএল ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকেরও। আর অনিয়মে ডুবতে থাকা ন্যাশনাল ব্যাংক ও ফার্মার্স ব্যাংকের ক্ষেত্রেও ঘটেছে একই ঘটনা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। উচ্চশিক্ষা গ্রহণের পরও কেবল তথ্য যোগাযোগ প্রযুক্তি ও ইংরেজি ভাষায় দক্ষতার অভাবে চাকরির বাজারে অযোগ্য থেকে যাচ্ছে বড় জনগোষ্ঠী, যাদের অন্তত 30%ই বিএ ডিগ্রি, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা ও ইসলামের ইতিহাসের মতো বিষয়গুলোতে স্নাতক ডিগ্রিধারী, যা নেতিবাচক প্রভাব দেশের অর্থনীতিতে, যেখানে বিশেষজ্ঞদের পরামর্শ কারিগরি ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর। রাকিব হোসেনের রিপোর্ট। 2018 সালে সাভার সরকারি কলেজ থেকে পদার্থবিজ্ঞানে ফার্স্ট ক্লাস নম্বর পেয়ে স্নাতক পাশ করেন ভোলার আরিফ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকেও ভালো ফলাফল তার। তবে এখন পর্যন্ত বেকারত্বের গ্লানি টানতে হচ্ছে তাকে। পরিবারের হাল ধরার বিপরীতে কোনো মতে টিকে থাকার চেষ্টায় করছেন টিউশনি। করতেছি এরকম যে চাকরি না হওয়াতে কোনো অর্থ উপার্জন করতে পারতেছি না, এক কথায়। আর দ্বিতীয় কথা হচ্ছে ফ্যামিলির সবাই তাকিয়ে আছে আমার দিকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য অনুযায়ী দেশে মোট বেকারের সংখ্যা প্রায় 23 লাখ। এর মধ্যে 12% উচ্চশিক্ষিত, যদিও বাস্তবে এ হার আরও বেশি। আর এটা হচ্ছে এমন একটা সময় যে সময় আসলে বাবার কাছে টাকা চাওয়ার মতো অবস্থা থাকে না, বন্ধু বান্ধব যাদের চাকরি হয়ে গেছে বা কারোর সাথে যোগাযোগ থাকে না। আমরা 4 বছর যেটা পড়াশোনা করি, মাস্টার্সে হোক বা গ্রাজুয়েশনে হোক, এর সাথে চাকরির পড়ার আসলে তেমন কোনো একটা সম্পর্ক খুঁজে পাওয়া যায় না। প্রাইভেট ব্যাঙ্কগুলোতে আমি অ্যাপ্লাই করলে, আরেকটা কমার্স ব্যাকগ্রাউন্ড যে সে অ্যাপ্লাই করলে, দুজন এর ভিতর থেকে আমাকে প্রথমে ভাত দেওয়া হবে। বিআইডিএস বলছে বিএ ডিগ্রি কিংবা রাষ্ট্রবিজ্ঞান, বাংলা ও ইসলামের ইতিহাসের মতো বিষয়গুলোতে স্নাতক ডিগ্রিধারীদের বেকারত্বের হার 30%-এর বেশি। এক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ইংরেজি ভাষায় দক্ষতার অভাবকে দায়ী করা হচ্ছে। যারা পাশ করে বের হচ্ছে, হ্যাঁ, অ্যাকচুয়ালি তারা কি ধরনের কোয়ালিটি নিয়ে বের হচ্ছে এটা ম্যাটার করে। কোন ধরনের সাবজেক্ট বা কোন ধরনের বিষয় থেকে পাশ করে বের হচ্ছে, তার মার্কেট ডিমান্ড আছে কিনা সেটাও এটা ম্যাটার করে। বেকারত্বের বোঝা ভারী করে দেশের অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য বিশেষজ্ঞদের। পরামর্শ, বাস্তব কর্মের সঙ্গে মিল রেখে কার্যকর শিক্ষা ব্যবস্থা প্রণয়নের। দোষটা ওদের না, দোষটা হলো সাপ্লাইসের, মানে কাজ সৃষ্টি হচ্ছে না, বিনিয়োগ হচ্ছে না, টাকা বাইরে চলে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। সবটা দোষ শিক্ষার উপর চাপিয়ে দিলে তো হবে না। শিক্ষা ঠিকমতো হওয়ার পরেও সাফিসিয়েন্ট চাকরি তৈরি হবে না যদি সাফিসিয়েন্ট অ্যাক্টিভিটি, ইকোনমিক অ্যাক্টিভিটি না হয়। সরকারি বেসরকারি উদ্যোগে আত্মকর্মসংস্থানের কর্মসূচি আছে যা তা পুরোপুরি বাস্তবায়নের তাগিদ দেন তারা। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। প্রিয় দর্শক, ফিটেলিগেন্স বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, পাওয়ার্ড বাই ইরা ইনফোটেক লিমিটেড। সময় হলো একটি বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ ফিটেলিগেন্স বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, পাওয়ার্ড বাই ইরা ইনফোটেক লিমিটেড। নানা ছল চাতুরির পর অবশেষে ব্যবসায়ীদের আবদারি সায় দিল সরকার। বাড়ানো হলো সয়াবিন তেলের দাম। লিটারে 4 টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের নতুন দর 167 টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। অবশ্য খোলা সয়াবিনে ঘোষণা এসেছে লিটারে 2 টাকা কমানোর। মইনুল হাসানের রিপোর্ট। রমজানে ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে
আমদানিতে ৫% শুল্ক হার কমায় সরকার। ১৫ এপ্রিল এর মেয়াদ শেষ হতেই প্রতি লিটার ১৬৩ টাকায় ১০ টাকা যোগ করার দাবি জানায় ভোজ্য তেল আমদানিকারক ও উৎপাদকরা। যদিও বুধবারের সভায় তাতে সায় দেয়নি ট্যারিফ কমিশন। তবে এই সিদ্ধান্তের একদিন না পেরোতেই সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার। ব্যবসায়ীদের আবদারে বোতলজাত সয়াবিনে প্রতি লিটারে বাড়ালো ৪ টাকা। অবশ্য খোলা সয়াবিনে কমছে লিটারে ২ টাকা। তেলের প্রতি লিটার বোতল যেটা পেট বোতলে যেটার মধ্যে সিল করা থাকে সেইটা আমাদের নির্ধারিত ছিল ১৬৩ টাকা, সেইখান থেকে বৃদ্ধি করে ১৬৭ টাকায় নির্ধারণ করা হয়েছে। খোলা বাজারে সয়াবিন তেল ৫ লিটারের বোতল ৮০০ টাকা ছিল, সেটাকে ৮১৮ টাকায় নির্ধারণ করা হয়েছে। আগামীকাল থেকে এই মূল্য ওনাদের মিলগেট থেকে ওনারা কার্যকরী করবে। তবে নতুন দর ঠিক হওয়ার ১ সপ্তাহ আগে থেকেই প্রতি কার্টুনে বেশি টাকা নিচ্ছে ব্যবসায়ীরা। সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরির অভিযোগও করেছেন কেউ কেউ। ২-৩টা কোম্পানি সরবরাহ কমাই দিচ্ছে দাম বাড়ানোর জন্য। দাম বাড়ায় আবার মাল ছাড়বে। আমাদের কাছে ২-৩টা কোম্পানি আছে, আগের দামে মাল বিক্রি করতেছি। ৫ লিটার বোতল ৭৭০ বেচতাম, এখন ৮০০ টাকা বেচতেছি। আমরা তেল কিন্তু আগের রেটেই বিক্রি করতেছি, বাট কোম্পানি কিন্তু আমাদের কাছ থেকে ঈদের থেকে ২০ টাকা করে ৩১০০ টাকা কার্টন ৩১২০ টাকা করে পরশু দিন থেকে নিতে আসে। যখন যেভাবে মাল কিনবেন তখন তো সেভাবে বিক্রি করবেন। আমি ৩০৭০ টাকায় মাল কিনা, সে ডকুমেন্টস আমার কাছে আছে। এদিকে প্রতি লিটার সুপার পাম অয়েলের দাম ১৩৫ টাকাও নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। পাম অয়েল তেল প্রতি লিটার সর্বোচ্চ খুচরা মূল্য ১৩৫ টাকা লিটার। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। ২০২৪ সালে বিদেশি বিনিয়োগ সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া। IMF বলছে বিনিয়োগের কারণে আগামী বছর দেশটি এশিয়া মহাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হয়ে দাঁড়াবে। এরপরেই আছে ফিলিপাইন ও আফ্রিকার দেশ কেনিয়ার নাম। নাদিয়া ইসলাম তুলির রিপোর্ট। সাধারণ অর্থে বৈদেশিক বিনিয়োগ বা FDI বলতে এক দেশ থেকে ব্যক্তি, কোম্পানি বা কোনো সংস্থা দ্বারা অন্য কোনো দেশের ব্যবসায় বিনিয়োগ করাকে বোঝায়। মূলধনের প্রবাহকে সহজ করার পাশাপাশি নতুন চাকরি সৃষ্টি সহ একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সহায়তা করে বিশেষ এই প্রক্রিয়া। ২০২৪ সালে FDI সম্ভাবনার তালিকায় শীর্ষ 10টি দেশের অধিকাংশই এশিয়া মহাদেশের। FDI এর বাজারে সবচেয়ে এগিয়ে আছে কম্বোডিয়া। ধারণা করা হচ্ছে গেল বছর যার জিডিপি ৫.৬% থেকে বেড়ে চলতি বছর হতে পারে ৬.১%। IMF বলছে আগামী বছর এটি এশিয়া মহাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হয়ে দাঁড়াবে। মূলত চীন, দক্ষিণ কোরিয়া ও EU এর সাথে বাণিজ্য বাড়ানোর মাধ্যমে বাণিজ্যের প্রসার হয়েছে। গেল বছর কম্বোডিয়ার FDI প্রকল্প বেড়েছে ১১০ গুণ। এছাড়াও চীনের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর অর্থনৈতিক উন্নয়নের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে এর পর্যটন খাত। তালিকার দ্বিতীয় স্থানে আছে ফিলিপাইন। এবছর সেখানে জিডিপির প্রবৃদ্ধি ৫.৩% থেকে বেড়ে হতে পারে ৫.৯, যা সরকারি বেসরকারি বিনিয়োগের প্রবৃদ্ধিকে বাড়াতে সহায়তা করছে। বিনিয়োগের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এর নবায়নযোগ্য জ্বালানি খাত। এরপরে অবস্থান আফ্রিকান দেশ কেনিয়া। এরই মধ্যে বিভিন্ন খাতে সরকারি বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি US এর ফার্মাসিউটিক্যাল কোম্পানি মডার্না RNA ভ্যাকসিন উৎপাদনের জন্য $500 মিলিয়ন পর্যন্ত বিনিয়োগ করেছে। এছাড়াও দুবাইয়ের প্রতিষ্ঠান AMEA পাওয়ার গ্রিন হাইড্রোজেনের উৎপাদনের জন্য $2.29 বিলিয়ন পাওয়ার সেক্টরে বিনিয়োগ করেছে। ফলে গেল বছর কেনিয়ায় FDI প্রকল্পের প্রবৃদ্ধি হয়েছে 50%। তালিকায় পূর্ব ও মধ্য ইউরোপের বেশ কয়েকটি দেশের নামও রয়েছে, আর প্রতিবেশী দেশ ভারত রয়েছে 10 নম্বরে। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ফিট এলিগেন্স বিজনেস টাইমস কো স্পন্সর NRB ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, পাওয়ার্ড বাই ইরা ইনফোটেক লিমিটেড। দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সঙ্গেই থাকুন।